ইলেকট্রোকেমিস্ট্রির থার্ড ক্লাসে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, তারপরে হচ্ছে গিবস ফ্রি এনার্জি চেঞ্জ এবং সেটা দিয়ে কিভাবে আমরা কোনো একটা কোনো একটা সেল রিয়াকশনের স্পন্টেনিটি, সেই সেল রিয়াকশনটা আদৌ স্পন্টেনিয়াস মানে স্বতঃস্ফূর্ত হবে কিনা, বা সেই সেল রিয়াকশনটা কখন ইকুইলিব্রিয়ামে আসবে এবং ইকুইলিব্রিয়ামে আসার পর সেই সেল রিয়াকশনটার ক্ষেত্রে আমরা সাম্য ধ্রুবক অর্থাৎ সেল কনস্ট্যান্ট কিভাবে সাম্য ধ্রুবক অর্থাৎ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কিভাবে ক্যালকুলেট করব, সেই সমস্ত বিষয়গুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। তা আজকের ভিডিওতে বেসিক্যালি আমরা যেটা আলোচনা করব, যেটা নিয়ে আমরা মেইনলি পড়বো, সেটা আমাদের তার খানিকটা অংশ আমাদের অনেকেরই পড়া, সেটা আমাদের হচ্ছে ওহমস ল এবং বেসিক্যালি একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ অর্থাৎ একটা ইলেকট্রোলাইটিক সলিউশনের ক্ষেত্রে সেটার কন্ডাক্টেন্স বা সেটার ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি আমরা কিভাবে মেজার করতে পারি, কি কি ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে করতে পারি। বেসিক্যালি আমরা সেই জায়গাগুলোতেই আজকের ক্লাসে যাব। আজকের ক্লাসে আমরা মেইনলি পুরো পোর্শন মানে পুরো জায়গাটার থিওরিটিক্যাল পার্টটুকু আলোচনা করব। এই পোর্শনের নিউমেরিক্যাল পার্টটাই আমরা নেক্সট ক্লাসে আসবো। ওকে, তো চলো সবার প্রথম আমরা যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে ওহমস ল। ফার্স্ট টপিক আমাদের ওহমস ল। হোয়াট ইজ ওহমস ল? ওহমস ল আমরা মোটামুটি আমাদের প্রত্যেকেরই জানা যে ওহমস ল আমাদের কি বলি, যদি আমরা এরকম একটা কন্ডাক্টর বা এরকম একটা পরিবাহী কনসিডার করি, এই পরিবাহীর এই প্রান্তটা হচ্ছে সে আমার এ, এই পরিবাহীর এই প্রান্তটা হচ্ছে আমার বি। এই প্রান্তের বিভব অর্থাৎ এই প্রান্তের ভোল্টেজ যদি VA হয়, এই প্রান্তের ভোল্টেজ যদি VB হয় এবং যদি আমাদের VA গ্রেটার দ্যান VB হয়, তাহলে ইলেকট্রিসিটি সবসময় আমার A থেকে B এর দিকে যাবে, কারণ আমরা জানি ইলেকট্রিসিটি বা তড়িৎ প্রবাহ সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে হয়। তাহলে আমাদের A এর বিভব VA আর B পয়েন্টের বিভব হচ্ছে VB। যদি আমাদের VA গ্রেটার দ্যান VB হয়, তার মানে ডেফিনেটলি আমার তড়িৎ প্রবাহ সবসময় A থেকে B এর দিকে সংঘটিত হবে। এবং আমাদের ওহমস ল কি বলছে, নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটা পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যত বেশি হবে, ওই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িতের প্রবাহ মাত্রা তত বেশি হবে। অর্থাৎ আমাদের এই যে দুটো এন্ড, এই দুটো এন্ডের ভোল্টেজ ডিফারেন্স আমার কত, বেসিক্যালি VA মাইনাস VB। এবং এই পরিবাহীর মধ্যে দিয়ে যদি আমার I অ্যাম্পিয়ার কারেন্ট বা I অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে সেক্ষেত্রে ওহমস ল অনুযায়ী VA মাইনাস VB ইজ প্রপোর্শনাল টু I। অর্থাৎ এই পরিবাহীটার এই যে দুটো প্রান্ত, এই দুটো প্রান্তের যে বিভব পার্থক্য বা ভোল্টেজ ডিফারেন্স, দ্যাট ইজ VA মাইনাস VB। এই VA মাইনাস VBটা হচ্ছে ওর মধ্যে দিয়ে যে ইলেকট্রিসিটি বা যে প্রবাহ মাত্রা যাচ্ছে, যে অ্যাম্পিয়ার কারেন্ট পাস করছে, সেই প্রবাহ মাত্রা বা সেই অ্যাম্পিয়ার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল। মানে এই পার্থক্যটা অর্থাৎ VA মাইনাস VB এই ডিফারেন্স যত বেশি হবে আমাদের, সেটা তার মধ্যে দিয়ে কিন্তু প্রবাহ মাত্রা তত বেশি হবে। ক্লিয়ার? তাহলে এই জায়গা থেকে আমরা এই যে VA মাইনাস VB এই ডিফারেন্সটাকে নিয়েছি, মানে VA মাইনাস VB এই ডিফারেন্সটাকে আমরা কি করছি, V দিয়ে রিপ্রেজেন্ট করছি। ক্লিয়ার? এই যে VA মাইনাস VB মানে এই পুরো ডিফারেন্সটাকে আমি V দিয়ে রিপ্রেজেন্ট করছি এবং তাহলে V প্রপোর্শনাল টু আমার হয়ে যাচ্ছে I। আমি এখানে লিখে দিচ্ছি, যেহেতু আমার VA মাইনাস VBটা ইজ ইকুয়াল টু V আমি ধরে নিয়েছি, তাই তো? তাহলে দেখো আমার এখানে এটা V প্রপোর্শনাল টু I, অর্থাৎ V হচ্ছে I এর সঙ্গে সমানুপাতিক। তাহলে আমরা এক্ষেত্রে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক বা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট একটা কনসিডার করতে হবে। তা আমরা এখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যেটাকে কনসিডার করি সেটা হচ্ছে আমাদের R। এই যে R, এই Rটা হচ্ছে আমার এখানে অ্যাকচুয়ালি কি, এই Rটা হচ্ছে আমার এখানে অ্যাকচুয়ালি সমানুপাতিক ধ্রুবক বা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যেটাকে আমরা স্পেসিফিক্যালি কি নামে জানি, যেটাকে আমরা বলি হচ্ছে রোধ অথবা রেজিস্ট্যান্স। কি বললাম বোঝা গেল? তাহলে এই যে আমাদের ওহমস ল অনুযায়ী তাহলে আমরা কি বললাম, আই রিপিট, নির্দিষ্ট উষ্ণতায় কোনো একটা পরিবাহীর দুটো প্রান্তের, কোনো একটা পরিবাহীর বা কোনো একটা কন্ডাক্টরের দুটো এন্ডের যে ভোল্টেজ ডিফারেন্স,
সেই ভোল্টেজ ডিফারেন্সটা ওই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রার সঙ্গে সমানুপাতিক। অর্থাৎ ভোল্টেজ ডিফারেন্স যত বেশি হবে প্রবাহ মাত্রা তত বেশি হবে, ভোল্টেজ ডিফারেন্স যত কম হবে প্রবাহ মাত্রা তত কম হবে। তো সেখান থেকে আমরা VA মাইনাস VBটাকে V দিয়ে রিপ্রেজেন্ট করলাম এবং সেখান থেকে আমরা বলতে পারলাম V প্রপোর্শনাল টু I, এবং আমরা একটা সমানুপাতিক ধ্রুবক বা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট কনসিডার করলাম, দ্যাট ইজ R। এবং Rটাকে আমরা কি বলি? Rটাকে আমরা স্পেসিফিক্যালি বলি হচ্ছে রোধ অথবা রেজিস্ট্যান্স। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এইবার আমরা চলে আসবো ডিটেইলসে, হোয়াট ইজ রেজিস্ট্যান্স বা রোধ বলতে আমরা কি বুঝি। ওকে, চলো নেক্সট রেজিস্ট্যান্স ক্লিন করছি। দেখো, তাহলে রেজিস্ট্যান্স বা রোধ বলতে আমরা বেসিক্যালি কি বুঝি? হোয়াট ইজ রেজিস্ট্যান্স? রেজিস্ট্যান্স মানে হচ্ছে কোনো একটা তড়িৎ পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ মাত্রা চলে বা তড়িৎ যখন প্রবাহিত হয় তখন যে জিনিসটা বা যেটার জন্য সেই তড়িৎ প্রবাহে বাধার সৃষ্টি হয় সেইটাকে আমরা বলি হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। দেখো, ওয়ান্স এগেন আই রিপিট, কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন ইলেকট্রিসিটি পাস করে তখন যে রিজনটার জন্য সেই ইলেকট্রিসিটির কন্ডাক্টেন্সটা আটকে যায় বা সেই ইলেকট্রিসিটি কন্ডাক্টেন্সে একটা বাধার সৃষ্টি হয়, একটা অবস্ট্রাকশন সৃষ্টি হয়, দ্যাট ইজ রেজিস্ট্যান্স। ক্লিয়ার? তার মানে রেজিস্ট্যান্স বা রোধ বলতে আমরা বেসিক্যালি একটা সেন্টেন্সে যদি বলতে চাই, রোধ হলো তড়িৎ প্রবাহে বাধা। রোধ হলো তড়িৎ প্রবাহের বাধা, অর্থাৎ একটা তড়িৎ যখন প্রবাহিত হয় তখন যে কারণে সেই প্রবাহে বাধার সৃষ্টি হয় সেটাকে আমরা বলি হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স। কি বললাম বোঝা গেল? তাহলে দেখো, এবার একটা কন্ডাক্টরের মধ্যে বা একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্সকে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি? একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্সকে আমরা একটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্স বা একটা পরিবাহী রেজিস্ট্যান্স কি কি ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে, কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে। তা আমরা যদি সেই বিষয়টায় আসি, তাহলে দেখো আমি একটা খুব কমন এক্সাম্পল দিয়ে রেজিস্ট্যান্সটা বোঝানোর চেষ্টা করছি। অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্সের যদি আমরা আমাদের ডেইলি লাইফে এক্সাম্পল খুঁজতে যাই তাহলে প্রচুর এক্সাম্পল আছে আমাদের ডেইলি লাইফে, যেটা হচ্ছে রেজিস্ট্যান্সের এক্সাম্পল। তো সবার প্রথম আমরা যে এক্সাম্পলটা টেনে আনবো দ্যাট ইজ আমাদের বাড়িতে প্রত্যেকের সিলিং ফ্যান থাকে, সেই সিলিং ফ্যানের রেগুলেটর। আমরা জানি যে সেই রেগুলেটরে বিভিন্ন বাড়িতে বিভিন্ন রকম সিস্টেম থাকে, সেই রেগুলেটরে কতগুলো ভাগ করা থাকে। একটা ভাগ স্পিড অনুযায়ী 1 2 3 4 5 এরকম বলা থাকে যে 5 মানে হচ্ছে ম্যাক্সিমাম স্পিড, 5 মানে হচ্ছে ম্যাক্সিমাম স্পিড। অর্থাৎ তুমি যখন রেগুলেটর ফ্যানের সুইচ অন করার পর তুমি যখন রেগুলেটরটাকে 5-এ সেট করছো তখন তোমার ফ্যানটা কিন্তু সবচেয়ে জোরে ঘুরছে এবং সবচেয়ে বেশি হাওয়া তৈরি করছে বা হাওয়া দিচ্ছে। আবার সেই রেগুলেটরটাকেই তুমি ঘুরিয়ে ঘুরিয়ে যখন 1-এ নিয়ে চলে আসছো তখন দেখা যাচ্ছে ফ্যানটা কিন্তু স্লো ঘুরছে, সবচেয়ে আস্তে ঘুরছে এবং সবচেয়ে কম হাওয়া দিচ্ছে। তাহলে এই যে মনে করো ফ্যানের সুইচ তো তুমি বন্ধ বা একবার অন করার পর আর বন্ধ করোনি, তাহলে ওই রেগুলেটরটা দিয়ে তুমি কিভাবে ফ্যানের স্পিডটাকে কন্ট্রোল করতে পারছো? ওই রেগুলেটরটা যখন তুমি ম্যাক্সিমাম স্পিড অর্থাৎ 5-এ দিচ্ছ তখন ওই রেগুলেটরের মধ্যে দিয়ে তোমার তোমরা যদি সার্কিটটা দেখো, রেগুলেটরটা কিন্তু ওই আমাদের এই যে ফ্যানটা যে ঘুরছে তার সেই পুরো সার্কিটের মধ্যে রেগুলেটরের কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট আছে, রেগুলেটরের মধ্যে দিয়েই পুরো বিষয়টা কন্ট্রোলড হয়। ওকে, তো তুমি যখন রেগুলেটরটাকে 5-এ দিয়ে দিচ্ছ তখন রেগুলেটর কি করছে? ওর মধ্যে দিয়ে সবচেয়ে বেশি সংখ্যক তড়িৎকে প্রবাহিত হতে দিচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে ওর মধ্যে রেজিস্ট্যান্স বা রোধটাকে মিনিমাম রাখছে। এবার ও যদি ওর মধ্যে রোধ মিনিমাম রাখে তার মানে ও কম বাধা দিচ্ছে, অর্থাৎ কম বাধা দেওয়ার অর্থ হলো বেশি পরিমাণে ইলেকট্রিসিটিকে ওর মধ্যে দিয়েও পাস করতে দিচ্ছে, তার ফলে ফ্যানটা কিন্তু জোরে ঘুরছে। যখন তুমি রেগুলেটরটাকে 1-এ দিয়ে দিচ্ছ অর্থাৎ মিনিমাম স্পিড, তখন ও কি করছে? তখন কিন্তু ও ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটিটাকে ওর মধ্যে দিয়ে পাস করতে দিচ্ছে না, আটকাচ্ছে। মানে যখন তুমি রেগুলেটরটাকে 1-এ রেখেছো তখন ওর কিন্তু রেজিস্ট্যান্সটা ম্যাক্সিমাম, মানে ও সবচেয়ে বেশি বাধা দিতে পারছে বা বাধা দিচ্ছে, যে কারণে ওর মধ্যে দিয়ে মিনিমাম ইলেকট্রিসিটি পাস করছে, ফ্যানটা স্লোলি ঘুরছে, স্পিড কম হচ্ছে, হাওয়া আসতে দিচ্ছে।
ক্লিয়ার? তাহলে রেজিস্ট্যান্স মানে হচ্ছে তড়িৎ প্রবাহ বাধা। তড়িৎ প্রবাহকালে বা তড়িৎ যখন ইলেকট্রিসিটি যখন কন্ডাক্ট হয় এক জায়গা থেকে অন্য জায়গায়, তখন যে রিজনের জন্য ওর মধ্যে একটা অবস্ট্রাকশন তৈরি হয়, ওর মধ্যে একটা বাধার সৃষ্টি হয়, সেইটাকে আমরা বলি হচ্ছে রোধ। কি বললাম বোঝা গেল? তাহলে এবার আমরা দেখবো, ভেরি সিম্পল, এটা তো আমাদের প্রত্যেকেরই জানা, তা সত্ত্বেও আমি বললাম কারণ কবে অনেকদিন আগে একটু জাস্ট মনে করিয়ে দেওয়ার জন্য। রেজিস্ট্যান্স, কোনো একটা পরিবাহী রেজিস্ট্যান্স কি কি ফ্যাক্টর, কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে সেটা আমরা একটু দেখবো। দেখো, বেসিক্যালি কোনো একটা পরিবাহী রেজিস্ট্যান্স দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে সেই পরিবাহীর লেন্থ অর্থাৎ দৈর্ঘ্য, আরেকটা হচ্ছে সেই পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অর্থাৎ এরিয়া অফ ক্রস সেকশন। কি বললাম বোঝা গেল? তাহলে দেখো কিভাবে আমরা বলবো। মনে করো একটা পরিবাহীর দৈর্ঘ্য, দেখো একটা, ধরো আমি যদি একটা ওয়্যার কনসিডার করি, একটা ওয়্যার কনসিডার করি, ধরো একটা ওয়্যার তোমার আছে এইটুকু, আর আরেকটা ওয়্যার আমি কনসিডার করছি এইটুকু, এটাকে আমি এইটুকু কনসিডার করছি এই। তাহলে দুটোরই মোটামুটি সোর্সটা একই জায়গায় এবং ইলেকট্রিসিটি এই দিক থেকে এই দিকে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে দেখো, যখন এই দুটোতেই একসঙ্গে তুমি কারেন্ট পাস করাচ্ছ, দুটোতেই তুমি যখন সোর্সটাকে অন করছো, তখন তুমি কি দেখতে পাবে? তখন তুমি দেখতে পাবে দুটোর মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করছে। এবার দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? ইলেকট্রিসিটি যখন এই ওয়্যারের মধ্যে দিয়ে পাস করবে, তখন ওই ওয়্যারের মধ্যে দিয়ে পাস করাকালীন ওর মধ্যে কিন্তু কিছু ফ্রিকশন তৈরি হবে, অর্থাৎ কিছু ঘর্ষণ বল তৈরি হবে, যে কারণে তোমরা খেয়াল করে দেখবে যে ইলেকট্রিক্যাল ওয়্যার বা কোনো একটা অবজেক্ট, হয়তো কোনো একটা ইলেকট্রিক্যাল ওয়্যার দিয়ে তুমি অনেকটা সময় ধরে চালাচ্ছ, সেই ওয়্যারের কোয়ালিটির উপর ডিপেন্ড করে তুমি দেখবে ওয়্যারটা কিন্তু অনেক সময় গরম হয়ে যায়। তাহলে এই যে গরম হয়ে যাচ্ছে, অর্থাৎ তার মানে তাপ শক্তি উৎপাদন হচ্ছে। তাহলে তাপ শক্তি তো মানে শক্তি তো বা এনার্জি তো যে কোনো মুহূর্তে, যে কোনো ইনস্ট্যান্টে তৈরি হতে পারে না। এনার্জি শুধুমাত্র একটা ফর্ম থেকে অন্য ফর্মে কনভার্ট হতে পারে। তাই তোমার ওই যে ওয়্যারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রিসিটি পাস করছে, ওই ইলেকট্রিক্যাল এনার্জিটা ডিউ টু ফ্রিকশন মানে ঘর্ষণের জন্য তাপ শক্তিতে রূপান্তরিত হয়। দ্যাট ইজ ওয়াই তোমরা দেখতে পাও যে ওই ওয়্যারটা গরম হয়ে যাচ্ছে। এবার মনে করো, ধরো এই ওয়্যারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রিসিটি পাস করবে, তখন ও এতটা রাস্তা জুড়ে পাস করবে বা এতটা রাস্তা ওকে যেতে হবে। আর এই ওয়্যারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রিসিটি পাস করবে, তখন ও জাস্ট এইটুকু রাস্তা দিয়ে যাবে বা এইটুকু পথ ওকে অতিক্রম করতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি যে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওর মধ্যে যে ঘর্ষণ, সেই ঘর্ষণটা এর তুলনামূলক বেশি হবে, কারণ এখানে তো অনেকটা বেশি পথ যেতে হচ্ছে, তাই তো? অর্থাৎ যত লম্বা পথ তোমাকে অতিক্রম করতে হবে, যত লম্বা পথ তোমাকে যেতে হবে, তত বেশি ঘর্ষণ কিন্তু তুমি অনুভব করবে বা ওই ইলেকট্রিক কারেন্টটা কিন্তু অনুভব করবে, বা ইলেকট্রিক্যাল ওয়্যারটার সঙ্গে ইলেকট্রিক কারেন্টের তত বেশি ঘর্ষণ কিন্তু হবে এবং তত বেশি তাপ শক্তি উৎপন্ন হবে। অর্থাৎ তার মানে আমি কি বুঝতে পারছি, যে যত বেশি রাস্তা আমি যাব, তত বেশি বাধা পেতে পেতে যাব, আর যত কম রাস্তা আমি যাব, তত কম বাধায় আমি অতিক্রম করে চলে যাব। অর্থাৎ কোনো একটা পরিবাহীর লেন্থ যত বড় হবে, সেই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহকালে তত বেশি বাধার সৃষ্টি হবে, তত বেশি সময় ধরে বাধার সৃষ্টি হবে। রাদার কি বললাম বোঝা গেল? অর্থাৎ সেক্ষেত্রে আমরা কি বলতে পারবো? সেক্ষেত্রে আমরা বলতে পারবো রোধ মানে রেজিস্ট্যান্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এল, যেখানে আর হচ্ছে আমাদের রোধ বা রেজিস্ট্যান্স, আর এল হচ্ছে আমাদের লেন্থ বা পরিবাহীর দৈর্ঘ্য। কি বললাম বোঝা গেল? ক্লিয়ার? তাহলে লেন্থের সঙ্গে আমার রোধ মানে পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে আমার রোধের সম্পর্ক কি? পরিবাহীর দৈর্ঘ্য যত বেশি হবে, রোধ তত বেশি। পরিবাহীর দৈর্ঘ্য যত কম থাকবে, মানে লেন্থ অফ দ্য কন্ডাক্টর যত ছোট হবে, তত আমার কিন্তু রোধ ছোট হবে। ক্লিয়ার? নেক্সট এবার আমি চলে আসবো হচ্ছে সেকেন্ড পয়েন্ট, দ্যাট ইজ এরিয়া অফ ক্রস সেকশন। হোয়াট ইজ এরিয়া অফ ক্রস সেকশন? মনে করো আমি দুটো থিকনেস বা দুটো থিকনেসের ওয়্যার কনসিডার করছি। একটা হলো আমার এইটা, একটা হলো আমার এইটা, দুজনের লেন্থ সমান, এইটার এটা লেন্থ সমান। এবার মনে করো এই ওয়্যার, এইটা হচ্ছে আমার এই ওয়্যারটার এরিয়া অফ ক্রস সেকশন, আর এইটা হচ্ছে আমার এই ওয়্যারটার এরিয়া অফ ক্রস সেকশন। তাহলে ইলেকট্রিসিটি যখন এর মধ্যে দিয়ে পাস করবে বা ইলেকট্রিসিটি যখন এর মধ্যে দিয়ে পাস করবে, তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো যে এখানে জায়গাটা ছোট, অর্থাৎ ওর যে
পাথওয়েটা, সেই পাথওয়েটা মানে সরু, আর এটার ক্ষেত্রে পাথওয়েটাও কি কম্পারেটিভলি মোটা। তাহলে এক্ষেত্রে যখন ইলেকট্রিসিটি পাস করবে ও কিন্তু তুলনামূলক কম ফ্রিকশন অনুভব করবে বা তুলনামূলক কম ঘর্ষণ বল কিন্তু ওর মধ্যে ক্রিয়াশীল হবে। তার ফলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এই যে এরিয়া অফ ক্রস সেকশন অর্থাৎ পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে এই যে কন্ডাক্টরটা, সেই কন্ডাক্টরটার এরিয়া অফ ক্রস সেকশন, সেই এরিয়া অফ ক্রস সেকশন বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বড় হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যত বেশি হবে, রোধ আমার তত কম বা বাধা তত কম। ক্লিয়ার? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আর ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এ, যেখানে এই এটা আমার কি হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অথবা এরিয়া অফ ক্রস সেকশন অথবা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে আমরা কি দেখতে পেলাম বা কি রেজিস্ট্যান্স সম্পর্কে আমরা কি কি ইনফরমেশন পেলাম? রেজিস্ট্যান্স সম্পর্কে আমরা দুটো ইনফরমেশন পেলাম। নাম্বার 1, রেজিস্ট্যান্স হচ্ছে কোনো একটা পরিবাহী বা কন্ডাক্টরের দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ দৈর্ঘ্য বাড়লে কোনো একটা পরিবাহীর রোধ বা রেজিস্ট্যান্স বেড়ে যায়। একই রকম ভাবে আরেকটা ইনফরমেশন আমরা কি পেলাম, কোনো একটা পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তার সঙ্গে কিন্তু রেজিস্ট্যান্সটা ব্যস্তানুপাতিক হয়, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যত বেশি হবে রোধ বা বাধা ওই মানে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে বাধা তত কম হবে। ক্লিয়ার? তাহলে আমরা এই দুটো রিলেশন মানে পরিবাহীর দৈর্ঘ্যের সঙ্গে এবং পরিবাহী প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে এই দুটো রিলেশন কিন্তু আমরা ডেভেলপ করতে পারলাম। ক্লিয়ার? তাহলে এইবার দেখো আমরা যদি দুটোকে একসঙ্গে মিলিয়ে দিই তাহলে আমরা কি কি ইনফরমেশন পাচ্ছি। তাহলে আমরা প্রথমত পেয়েছি আর ইজ প্রপোর্শনাল টু এল, এক নম্বর। 2 নম্বর আমরা কি পেয়েছি, আর ইজ প্রপোর্শনাল টু 1/a। ক্লিয়ার? তাহলে এই দুটো মিলিয়ে আমি একসঙ্গে কি বলতে পারবো, আর ইজ প্রপোর্শনাল টু l/a অ্যাকচুয়ালি। এবার তাহলে দেখো, তাহলে আমার আর ইজ ইকুয়াল টু কি হবে, রো ইন্টু l/a, যেখানে এই রোটা হচ্ছে আমাদের সমানুপাতিক ধ্রুবক বা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। এখানে আমার আর প্রপোর্শনাল টু l/a ছিল, তাহলে আমার যদি আর প্রপোর্শনাল টু l/a হয় তাহলে প্রপোর্শনালিটি থেকে ইকুয়ালিটিতে আনতে গেলে আমাকে একটা কনস্ট্যান্ট কনসিডার করতে হবে এবং সেই কনস্ট্যান্টটা হচ্ছে আমাদের রো। ক্লিয়ার? তাহলে কনস্ট্যান্টটা হচ্ছে আমাদের রো। ওকে, এইবারে দেখো এই রোটাকে, এই রো এর একটা স্পেসিফিক নেম আছে। এই রোটাকে আমরা একটা নির্দিষ্ট নামে প্রকাশ করি। সেই নামটা কি? এই যে রো, এই রোটাকে আমরা বলি হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। এই রোটাকে আমরা বলি হচ্ছে এই রোটাকে আমরা বলি হচ্ছে আপেক্ষিক রোধ অথবা স্পেসিফিক রেজিস্ট্যান্স। এই যে মনে করো এই রোটাকে আমরা স্পেসিফিক রেজিস্ট্যান্স বলি অথবা এটাকে আমরা বলি হচ্ছে আপেক্ষিক রোধ। মানে এই যে স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ বলার কারণ কি, কেন আমরা এই রোটাকে স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ বলি, এবার আমরা একটু সেইটা দেখবো। তাহলে দেখো আমরা যদি এই ইকুয়েশনটা একটু দেখি, আমরা কি পেয়েছি, আর ইজ ইকুয়াল টু রো ইন্টু l/a পেয়েছি, তাই তো? তাহলে এবার দেখো, মনে করো যদি আমার পরিবাহীর দৈর্ঘ্য হয় 1 সেন্টিমিটার, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হয় 1 সেন্টিমিটার স্কয়ার, তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি, তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি তো যে আর ইজ ইকুয়াল টু রো বলতে পারি। অর্থাৎ স্পেসিফিক্যালি নির্দিষ্টভাবে কোনো একটা পরিবাহীর দৈর্ঘ্য যদি 1 সেন্টিমিটার হয়, কোনো একটা পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 1 সেন্টিমিটার স্কয়ার হয়, তাহলে সেই পরিবাহীর যে রোধ, সেই রোধটাকে আমরা বলি হচ্ছে আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স। মানে স্পেসিফিক্যালি যখন আমরা একটা পরিবাহীর দৈর্ঘ্যকে 1 সেন্টিমিটার ধরছি, স্পেসিফিক্যালি যখন আমি একটা পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলকে 1 সেন্টিমিটার স্কয়ার ধরছি,
সেই অবস্থায় স্পেসিফিক্যালি এই বিষয়গুলোকে অ্যাজিউম করে নিলে তবে ওই পরিবাহিতার যে রোধ বা ওই কন্ডাক্টরটার যে রেজিস্ট্যান্স হবে সেই রেজিস্ট্যান্সটাকেই আমি কিন্তু স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ বলতে পারছি। কি বললাম বোঝা গেল? তাহলে আপেক্ষিক রোধ বিষয়টা কি বা স্পেসিফিক রেজিস্ট্যান্স বলতে আমরা কি বুঝি? স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ কাকে বলে? কোনো একটা পরিবাহীর যদি দৈর্ঘ্য 1 সেন্টিমিটার হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 1 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে সেই পরিবাহীর যে রোধ হয় সেই রোধটাকে আমরা বলি হচ্ছে ওই পরিবাহীর আপেক্ষিক রোধ অথবা স্পেসিফিক রেজিস্ট্যান্স। কি বললাম বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আমরা স্পেসিফিক রেজিস্ট্যান্স বুঝতে পেরে গেছি। ওকে, নেক্সট এবার আমরা চলে আসবো ইউনিট। আমি এই জায়গাটা একটু ক্লিন করে দিলাম। এইবার আমরা আসবো ইউনিট অফ রেজিস্ট্যান্স অ্যান্ড স্পেসিফিক রেজিস্ট্যান্স। ইউনিট অফ রেজিস্ট্যান্স মানে রোধ এবং আপেক্ষিক রোধের একক। রোধ এবং আপেক্ষিক রোধের একক। ওকে, তাহলে দেখো আমরা রোধের একক ইউনিট অফ আর ইজ ওহম। তোমরা সবাই অলমোস্ট জানো যে রোধের ইউনিট হচ্ছে ওহম, সেটাকে আমরা এই ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করি, এই সিম্বলটা হচ্ছে ওমেগা। ওকে, এবার হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স ইউনিট অফ রো। রো মিন্স স্পেসিফিক রেজিস্ট্যান্স ইজ, আমরা কি জানি? আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। তাহলে দেয়ারফর আমার আর ইন্টু এ বাই এল ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? রো, তাই তো? তাহলে এবার আমার আর এর ইউনিট কত? ওহম। এ এর ইউনিট কত? সেন্টিমিটার স্কোয়ার। এল এর ইউনিট কত? সেন্টিমিটার, ইজ ইকুয়াল টু আমার রো। তাহলে আমি এখান থেকে সেন্টিমিটার সেন্টিমিটার ক্যান্সেল করে দিলাম। তাহলে দেয়ারফর আমার রো এর ইউনিট কি হয়ে গেল? ওহম ইন্টু সেন্টিমিটার। তাহলে আমার রো এর ইউনিট কি হয়ে গেল? বা আপেক্ষিক রোধের আপেক্ষিক রোধ বা স্পেসিফিক রেজিস্ট্যান্স এর ইউনিট আমার কি হচ্ছে? স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধের ইউনিট আমার হয়ে যাচ্ছে ওহম সেন্টিমিটার। ক্লিয়ার? নেক্সট ক্লিন করছি। এবার আমরা চলে আসব পরের টপিক, দ্যাট ইজ কন্ডাক্টেন্স অথবা পরিবাহিতা। কন্ডাক্টেন্স বা পরিবাহিতা। তাহলে দেখো, রেজিস্ট্যান্স বা রোধ মানে হচ্ছে বাধা, আর কন্ডাক্টেন্স মানে হচ্ছে পরিবহন করা, মানে কন্ডাক্ট করা। তাহলে রেজিস্ট্যান্স মানে বাধা দেওয়া আর কন্ডাক্টেন্স মানে হচ্ছে পরিবাহিত করা। তাহলে এই দুটোর মধ্যে রিলেশনটা কি? কন্ডাক্টেন্স মানে হচ্ছে রেজিস্ট্যান্সের ঠিক অপোজিটটা, অর্থাৎ রেজিস্ট্যান্স মানে হচ্ছে আটকে দেওয়া আর কন্ডাক্টেন্স মানে হচ্ছে ফ্লো হতে দেওয়া। তার মানে রেজিস্ট্যান্স আর কন্ডাক্টেন্স একটা অন্যটার কি হবে? উল্টো, অথবা আমরা কি বলতে পারি? রেসিপ্রোকাল। এক্স্যাক্টলি আমরা বলি যে কন্ডাক্টেন্স হচ্ছে অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স বা রোধের অনন্যক, মানে রেসিপ্রোকাল। কি বললাম বোঝা গেল? ওয়ান্স अगेन আই রিপিট, পরিবাহিতা হচ্ছে রোধের অনন্যক, কন্ডাক্টেন্স ইজ দ্য রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স। মানে বিষয়টা কি? মনে করো আমার কন্ডাক্টেন্স ইজ ইকুয়াল টু 1 বাই রেজিস্ট্যান্স। অ্যাকচুয়ালি তাহলে কন্ডাক্টেন্স যদি আমার এল হয়, রেজিস্ট্যান্সটা যদি আমি আর দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে আমার কন্ডাক্টেন্স আর রেজিস্ট্যান্সের মধ্যে রিলেশন কি? রেজিস্ট্যান্স 1 বাই রেজিস্ট্যান্স করলে আমি কন্ডাক্টেন্স পাবো, ক্লিয়ার? বা 1 বাই রোধ করলে আমি পরিবাহিতা পাবো।
কি বললাম বোঝা গেল? তাহলে কন্ডাক্টেন্স ইজ ইকুয়াল টু 1 বাই রেজিস্ট্যান্স, 1 বাই সামথিং মানে সেটা রেসিপ্রোকাল অর্থাৎ অনন্যক। সেই জন্যই আমি বললাম যে কন্ডাক্টেন্স বা পরিবাহিতা হলো অ্যাকচুয়ালি আমাদের রোধের অনন্যক। কন্ডাক্টেন্স বা পরিবাহিতা হলো আমাদের রোধের অনন্যক বা রেজিস্ট্যান্স। কি বললাম বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট, তাহলে এবার যদি আমি ইউনিট অফ কন্ডাক্টেন্স দেখি, বুঝতেই পারছো যে ইউনিট অফ কন্ডাক্টেন্স মানে কি? L ইজ ইকুয়াল টু 1 বাই R। আর এর ইউনিট কি? ওহম। তাহলে আমার কন্ডাক্টেন্সের ইউনিট কি হবে? 1 বাই ওহম। 1 বাই ওহম না বলে আমি এটাকে বলতে পারি ওহম ইনভার্স। তাহলে আমার ইউনিট অফ কন্ডাক্টেন্স বা পরিবাহিতার একক কি হয়ে গেল? পরিবাহিতার একক হয়ে গেল ওহম ইনভার্স। কি বললাম বোঝা গেল? নেক্সট দেখো, আমরা রেজিস্ট্যান্স পড়ার পর স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ পড়েছি। ঠিক একই রকম ভাবে আমরা পরিবাহিতা পড়ার পর কিন্তু আপেক্ষিক পরিবাহিতায় যাব। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। স্পেসিফিক রেজিস্ট্যান্স পড়েছি আমি, তার সঙ্গে আমি এবার স্পেসিফিক কন্ডাক্টেন্স পড়বো অর্থাৎ আপেক্ষিক পরিবাহিতা পড়বো, যেটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু অঙ্ক তোমাদের আসবে। ওকে, দেখো আমরা কিভাবে করব। এই জায়গাটা ক্লিন করছি। তাহলে এইটাকে আমি বলবো, এবার নেক্সট আমি যেটা পড়বো সেটা হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স অথবা আপেক্ষিক পরিবাহিতা, তাই তো? তাহলে দেখো, এইমাত্র আমি একটা জিনিস কি দেখেছি, যে কন্ডাক্টেন্স ইজ ইকুয়াল টু 1 বাই রেজিস্ট্যান্স। মানে আমি এইমাত্র দেখেছি যে পরিবাহিতা ইজ ইকুয়াল টু 1 বাই রোধ। তাহলে আপেক্ষিক পরিবাহিতা ইজ ইকুয়াল টু কি হবে? 1 বাই আপেক্ষিক রোধ। ভেরি ভেরি ইজি। কন্ডাক্টেন্স মানে যদি 1 বাই রেজিস্ট্যান্স হতে পারে, তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্স মানে কি হবে? 1 বাই স্পেসিফিক রেজিস্ট্যান্স। ওয়ান্স এগেন আই রিপিট, পরিবাহিতা মানে যদি 1 বাই রোধ হয়, তাহলে আপেক্ষিক পরিবাহিতা মানে কি হবে? 1 বাই আপেক্ষিক রোধ। ক্লিয়ার? তাহলে দেয়ারফর আমি কিন্তু খুব ইজিলি বলতে পারি যে স্পেসিফিক কন্ডাক্টেন্স, স্পেসিফিক কন্ডাক্টেন্স এটাকে আমরা কাপ্পা দিয়ে ডিনোট করি। কাপ্পা। ক্লিয়ার? এই সিম্বলটা হচ্ছে কাপ্পা। ইজ ইকুয়াল টু 1 বাই স্পেসিফিক রেজিস্ট্যান্স। ক্লিয়ার? এবং স্পেসিফিক রেজিস্ট্যান্সকে আমরা কি দিয়ে ডিনোট করি? আপেক্ষিক রোধকে এইমাত্র বলা হয়েছে রো, তাই তো? তাহলে আমরা ভেরি ইজিলি বলতে পারলাম যে কাপ্পা ইজ ইকুয়াল টু 1 বাই রো অ্যাকচুয়ালি। ক্লিয়ার? তাহলে দেখো আমি কিভাবে কাপ্পা, আমরা এইমাত্র পড়েছি, আমরা এইমাত্র একটু আগেই পড়লাম যে আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। তাহলে আমার রো ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? তাহলে আমার রো ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? আর ইন্টু এ বাই এল, তাই তো? তাহলে এই রিলেশনটা আমি জাস্ট একটু আগে পড়েছি। এবার আমি কি করব? এই যে রো এর মান, এই রো এর মানটা এই জায়গায় বসাবো। তাহলে রো এর মানটা আমি যদি ওই জায়গায় বসাই, তাহলে আমি কি পাচ্ছি? 1 বাই আর ইন্টু এ বাই এল, তাই তো? তাই তো? এইবার দেখো আমি একটু ওপরটা ক্লিন করছি, এই জায়গাটা একটু ক্লিন করছি। তাহলে আমি কাপ্পা ইজ ইকুয়াল টু কি পেলাম? 1 বাই আর ইন্টু এল বাই এ। এই এলটা উপরে চলে গেল। ক্লিয়ার? তাহলে এই যে কাপ্পা, এই কাপ্পাটাকেই আমরা বলি হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স অথবা আপেক্ষিক পরিবাহিতা, যার সমীকরণ আমি কি পেলাম? কাপ্পা ইজ ইকুয়াল টু 1 বাই আর ইন্টু এল বাই এ। ক্লিয়ার?
ওয়ান সেকেন্ড আমি বলে দিচ্ছি, ঠিক যেভাবে আমরা বললাম যে কন্ডাক্টেন্স ইজ ইকুয়াল টু 1/রেজিস্ট্যান্স, ঠিক সিমিলারলি স্পেসিফিক কন্ডাক্টেন্স মানে আমি বলতে পারি 1/স্পেসিফিক রেজিস্ট্যান্স। বাংলায় বললে কি হবে? পরিবাহিতা সমান সমান 1/রোধ। তার মানে আপেক্ষিক পরিবাহিতা সমান সমান 1/আপেক্ষিক রোধ হবে। ঠিক সেটাই আমি করেছিলাম যে কাপ্পা ইজ ইকুয়াল টু 1/রো। তাহলে রো এর মানটা আমি বসিয়ে দিয়েছি, এই যে রো এর মানটা আমি একটু আগে বার করেছিলাম সেই রো এর মানটা বসিয়ে দিলাম। সেখান থেকে আমি কাপ্পা ইজ ইকুয়াল টু কি পেয়ে যাচ্ছি? কাপ্পা ইজ ইকুয়াল টু পেয়ে গেছি 1/r ইন্টু L/A। এবং কাপ্পাটাকে আমরা কি বলছি? স্পেসিফিক কন্ডাক্টেন্স অথবা আপেক্ষিক পরিবাহিতা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সপ্রেশন, তোমরা কিন্তু মনে রাখবে এই এক্সপ্রেশনের অঙ্ক, এক্সপ্রেশন নিউমেরিক্যালস কিন্তু তোমাদের প্রচুর আসে, খুবই সহজ। জাস্ট তোমাকে আর মানে রোধ বলা থাকবে, লেন্থ বলা থাকবে, এরিয়া অফ ক্রস সেকশন বলা থাকবে, ক্যালকুলেটরে বসাবে, ক্যালকুলেটর করবে, করে তোমরা কাপ্পার ভ্যালু বার করবে। ক্লিয়ার? নেক্সট এবার আমরা চলে আসবো ইউনিট অফ স্পেসিফিক কন্ডাক্টেন্স। ক্লিন করছি। আপেক্ষিক পরিবাহিতার একক, ভেরি ইজি। তাহলে দেখো আমি কাপ্পা ইজ ইকুয়াল টু কি পেয়েছি? 1/r ইন্টু L/A। তাহলে রোধের একক আমার কি? ওহম। ওহম। দৈর্ঘ্য যদি সেন্টিমিটার হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি? সেন্টিমিটার স্কয়ার। তাহলে আমার এই সেন্টিমিটার কেটে গিয়ে নিচে একটা সেন্টিমিটার থাকলো। তাহলে আমি কি বলতে পারবো? ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, তাই তো? দেখো এই যে আমাদের ওহম, ওহম ইনভার্স মানে কি? অ্যাকচুয়ালি 1/OHM, সেটা কিন্তু আমরা ওহম ইনভার্স বলি। তাই ওহম ইনভার্সটাকে আমরা কিন্তু লিখতে পারি MHO, মো। মানে জাস্ট দেখো অপোজিট লিখেছি, OHM তার ইনভার্স আছে, ইনভার্স মানে 1/, তাই জন্য আমি কি করেছি? MHO মানে উল্টো দিক করে লিখেছি। মানে ওহম ইনভার্স লেখা আর মো লেখা একই ব্যাপার। ওহম ইনভার্স মানে হচ্ছে 1/ওহম আর মো মানে হচ্ছে MHO। ক্লিয়ার? তাহলে মো সেন্টিমিটার ইনভার্স, এই দুটোই কিন্তু আমাদের সিজিএস ইউনিট। এই দুটোই হচ্ছে আমাদের আপেক্ষিক পরিবাহিতা বা স্পেসিফিক কন্ডাক্টেন্সের সিজিএস ইউনিট। ওকে, এবার তাহলে এদের এসআই ইউনিট কি হবে? এদের এসআই ইউনিট হচ্ছে সিমেন্স। সিমেন্স মিটার ইনভার্স। সিমেন্স মিটার ইনভার্স, এই যে এস, এস ফর সিমেন্স, সিমেন্স SIEMENS, সিমেন্স। এটা হচ্ছে আমাদের আপেক্ষিক পরিবাহিতার এসআই একক, সিমেন্স মিটার ইনভার্স। ক্লিয়ার? তাহলে স্পেসিফিক কন্ডাক্টেন্সের সিজিএস ইউনিট আমি কি কি পেলাম? ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স অথবা মো সেন্টিমিটার ইনভার্স। আর স্পেসিফিক কন্ডাক্টেন্সের এসআই ইউনিট আমি কি পেলাম? সিমেন্স মিটার ইনভার্স। শর্ট কোয়েশ্চেন কিন্তু প্রচুর আসে এমসিকিউতে, এই প্রশ্নগুলো প্রচুর, খুব ফ্রিকোয়েন্টলি তোমরা দেখতে পাবে, কারণ এই চ্যাপ্টার থেকে 1 নাম্বার এমসিকিউ আসবে। সেই এমসিকিউতে কিন্তু ইউনিট রিলেটেড প্রশ্নগুলো প্রচুর আসে, যে আপেক্ষিক পরিবাহিতার এসআই একক হলো বলে 4টে অপশন দেওয়া থাকবে। তোমরা টেস্ট পেপার খুললেই দেখতে পাবে যে এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর আছে। সো মাথায় রাখার চেষ্টা করো যে আমাদের স্পেসিফিক কন্ডাক্টেন্সের সিজিএস ইউনিট আর এসআই ইউনিট কি, যদিও খুব সহজ। ক্লিয়ার? নেক্সট ক্লিন করছি। নেক্সট এবার আমরা চলে আসব যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে ইলেকট্রোলাইটস। ইলেকট্রোলাইটস বেসিক্যালি আমরা কাদেরকে বলি? মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে আমরা কি বুঝি অ্যাকচুয়ালি? ইলেকট্রোলাইটস বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানে
বা ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলতে বেসিক্যালি আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে যে কোনো একটা পদার্থ যদি জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় মানে অ্যাকোয়াস সলিউশনে ডিজলভড অবস্থায় অথবা মল্টেন স্টেটে মানে গলিত অবস্থায় মানে যখন ওকে মেল্ট করিয়ে রাখা আছে সেই অবস্থায় যদি তড়িৎ পরিবহনে সক্ষম হয় মানে সেই অবস্থায় ওর মধ্যে দিয়ে তুমি যদি ইলেকট্রিক কারেন্ট পাস করো ও যদি সেটাকে পাস করতে এবল হয় দেন only then the compound will be considered as an electrolyte অথবা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। I repeat, যদি কোনো পদার্থ গলিত অবস্থায় অথবা জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় মানে অ্যাকোয়াস সলিউশনে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে তাহলে আমরা তাদেরকে বলবো হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তার মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মানেই তার দ্রবণ তড়িৎ পরিবহনে সক্ষম, ইলেকট্রোলাইট মানেই তার সলিউশনটা ইলেকট্রিক কারেন্ট কন্ডাক্ট করতে পারে। ক্লিয়ার? তাহলে এই যে মনে করো একটা সলিউশন বা একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ বা একটা ইলেকট্রোলাইট সলিউশন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে তা মানে সেই কন্ডাক্ট করাটা বা সেই যে এর মানে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটার দ্রবণের যে তড়িৎ পরিবহন ক্ষমতা এই ক্ষমতাগুলো কি কি বিষয়ের উপর ডিপেন্ড করে। এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের তড়িৎ পরিবহন ক্ষমতাটা কিন্তু বেশ কতগুলো ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে, কতগুলো কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। তা সেই বিষয়গুলো কি কি? সবার প্রথম যেটা আমরা বলবো দ্যাট ইজ নাম্বার অফ আয়ন্স প্রডিউসড। নাম্বার অফ আয়ন্স প্রডিউসড মানে ওই তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা জলীয় দ্রবণে দ্রবীভূত হয়ে কতগুলো আয়ন উৎপন্ন করেছে তার উপর নির্ভর করে। কিভাবে? মনে করো ধরো আমি একটা কম্পাউন্ড নিলাম, সে মনে করো এবি, উষ্ণতা কিন্তু আমার ধ্রুবক, উষ্ণতা কনস্ট্যান্ট রেখেছি আমি, তাহলে এবি যদি আমি নিই তাহলে এবি ভেঙে গিয়ে তৈরি করছে হচ্ছে আমার এ প্লাস আর বি মাইনাস, অর্থাৎ ক্যাটায়ন কতগুলো? একটা, অ্যানায়ন কতগুলো? একটা। এবার মনে করো আমি একটা কম্পাউন্ড নিলাম X2Y, এটা ভেঙে গিয়ে কি তৈরি করবে? 2X প্লাস এবং Y2 মাইনাস, তাই তো? দুটো X প্লাস আয়ন তৈরি করবে এবং একটা Y2 মাইনাস আয়ন তৈরি করবে। তাহলে এক্ষেত্রে নাম্বার অফ আয়ন প্রডিউস কতগুলো হলো? তিনটে। তাহলে দেখো এই যে মনে করো যেখানে আমার নাম্বার অফ আয়ন্স দুটো, সেখানে দুটো পার্টিকেল রয়েছে বা দুটো আয়ন রয়েছে চার্জটাকে ক্যারি করার জন্য বা ইলেকট্রিসিটিটাকে কন্ডাক্ট করার জন্য। আর যেখানে তিনটে আয়ন তৈরি হচ্ছে সেক্ষেত্রে তিনটে আয়ন রয়েছে ইলেকট্রিসিটিটাকে কন্ডাক্ট করার জন্য। তাহলে ডেফিনেটলি দুটো আয়ন মিলে যে পরিমাণ ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে তিনটে আয়ন তার থেকে অনেক বেশি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে। দ্যাট ইজ ওয়াই নাম্বার অফ আয়ন্স প্রডিউসড ইজ আ ফ্যাক্টর that affects the electrical conductivity of a solution containing an electrolyte। মানে নাম্বার অফ আয়ন প্রডিউসড বা কতগুলো আয়ন উৎপন্ন করছে এটা হচ্ছে এমন একটা বিষয় যেটা কিন্তু কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের তড়িৎ পরিবহন ক্ষমতাটাকে রিপ্রেজেন্ট করে বা তড়িৎ পরিবহন ক্ষমতাটাকে নির্দেশ করে। যত বেশি আয়ন তৈরি করতে পারবে তত বেশি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে। ক্লিয়ার? নেক্সট সেকেন্ড ফ্যাক্টর, সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে চার্জ অফ দ্য আয়ন্স। চার্জ অফ দ্য আয়ন্স, হোয়াট ইজ দিস? মনে করো ধরো NaCl একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ভেঙে গিয়ে কি তৈরি করবে? Na প্লাস আর Cl মাইনাস। ওয়ান্স এগেইন ZnS জিঙ্ক সালফাইড একটা আয়ন মানে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি তৈরি করবে? Zn2 প্লাস আর S2 মাইনাস, তাই তো? তাহলে এই যে মনে করো ধরো আমি দুটো আয়নিক কম্পাউন্ড বলেছি, একটা হচ্ছে NaCl টা কি তৈরি করছে? Na প্লাস আর Cl মাইনাস। আর ZnS টা কি তৈরি করছে? Zn2 প্লাস আর S2 মাইনাস। তাহলে দেখো এদের মধ্যে ক্যাটায়নের চার্জ কত? +1, অ্যানায়নের চার্জ কত? -1। আর এক্ষেত্রে ক্যাটায়নের চার্জ কত? +2,
অ্যানায়নের চার্জ কত -2। তাহলে একটা জিনিস খুব পরিষ্কারভাবে দেখো, যেহেতু আমাদের এক্ষেত্রে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলো ইউনি পজিটিভ এবং ইউনি নেগেটিভ, মানে এর মাথায় চার্জ যেহেতু +1 আর এর মাথায় চার্জ যেহেতু -1, তাহলে এরা যে পরিমাণ ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে এরা ডেফিনেটলি তার থেকে বেশি পারবে, কারণ যেহেতু এদের মাথায় চার্জ বেশি আছে, তাই তো? কারণটা কি? কারণ দেখো, প্রথমত হচ্ছে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার জন্য কি হয় বেসিক্যালি, যে Na+টা একটা Cl- আয়নকে তাড়া করছে, সেই Cl- আবার অন্য একটা Na+ কে তাড়া করছে, সেই Na+টা আবার অন্য একটা Cl- কে তাড়া করছে, এইভাবে ওদের মধ্যে ফ্লোটা চলতে থাকে এবং ওরা চার্জটা মাথায় বয়ে করে নিয়ে চলে যায়। তাহলে Na+ Cl- কে যেভাবে তাড়া করবে, Zn2 + S2- কে কি করবে? তার থেকে বেশি তাড়া করবে। কারণটা কি? চার্জটা তো বেশি। Na+ এর কাছে একটা ইলেকট্রন নেই আর Zn2 এর কাছে দুটো ইলেকট্রন নেই, তাহলে একটা ইলেকট্রনের ঘাটতি Na+ এর জন্য যা হবে, Zn2 এর ক্ষেত্রে দুটো ইলেকট্রনের ঘাটতি তার থেকে অনেক বেশি হবে। তাই Na+ Cl- কে যতটা তাড়া করবে, Zn2 S2- কে তার থেকে অনেক বেশি তাড়া করবে, কারণ ওর কাছে ঘাটতি বেশি, তাই তো? তার মানে Na+ Cl- যে পরিমাণ চার্জ বা যে পরিমাণ ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে, Zn2 S2- কি করবে? তার থেকে বেশি পরিমাণ ইলেকট্রিসিটি বা তড়িৎ পরিবহন করতে পারবে, বা তড়িৎ পরিবাহিতা তার থেকে বেশি হবে। ক্লিয়ার? তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে যে আয়নগুলো উৎপন্ন হচ্ছে, সেই আয়নগুলোর চার্জ যত বেশি হবে, তড়িৎ পরিবাহিতা তত বেশি হবে। ক্লিয়ার? নেক্সট 3 নম্বর পয়েন্ট, very common point, that is temperature. উষ্ণতা। আমরা জানি যে উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে কি হয়, আয়নগুলো মানে সলিউশনে যে আয়নগুলো থাকে, সেই আয়নগুলোর গতিবেগ, মানে লো টেম্পারেচারে যদি মুভমেন্ট এটা হয়, তাহলে টেম্পারেচার বাড়লে কি হবে? মুভমেন্ট বেড়ে যাবে, তাই তো? তাহলে মুভমেন্ট যত বাড়বে তত ইলেকট্রিসিটি কন্ডাক্ট করাটা কি হবে? তত বেশি ফাস্ট হবে, তত বেশি ফাস্ট ইলেকট্রিসিটিও কন্ডাক্ট করতে থাকবে। এবং এটাই আমরা দেখি যে টেম্পারেচার যত বেশি হয়, পরিবাহিতা বা কন্ডাক্টেন্স কিন্তু তত বেশি হয়। ক্লিয়ার? তাহলে টেম্পারেচার যত বেশি হয়, পরিবাহিতা কিন্তু তত বেশি হয়। আর লাস্ট আর একটা পয়েন্ট আমরা যেটা বলবো, দ্যাট ইজ ভেলোসিটি অফ দ্য আয়ন্স। ভেলোসিটি অফ দ্য আয়ন্স, যেটা আমি এইমাত্র তোমাদের বললাম, যে যদি কোনো আয়ন স্লোলি মুভ করে, আয়নগুলো যদি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণে ধীরে ধীরে মুভ করে, স্লোলি মুভ করে, তাহলে ওরা স্লোলি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে। আর যদি ওরা ফাস্ট মুভ করে, তাহলে কি হবে? বেশি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, ভেরি ফাস্ট ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে। কি বললাম, বোঝা গেল? তাহলে এই ফ্যাক্টরসগুলোর ওপরে কিন্তু কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের যে দ্রবণ বা কোনো একটা ইলেকট্রোলাইট সলিউশন, তার তড়িৎ পরিবাহিতা বা তার ইলেকট্রিসিটি বা ইলেকট্রোলাইটিক কন্ডাক্টিভিটিটা ডিপেন্ড করে। কি বললাম, বোঝা গেল? নেক্সট ক্লিন করছি। নেক্সট এবার আমরা চলে আসবো দেখো, তাহলে আমরা কাপ্পা ইজ ইকুয়াল টু কি পেয়েছি? 1/r ইন্টু L/A, তাই তো? যেখানে rটা হচ্ছে রোধ, রেজিস্ট্যান্স, Lটা হচ্ছে আমাদের লেন্থ অফ দ্য কন্ডাক্টর মানে পরিবাহীর দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাই তো? তাহলে এবার আমি ধরো, মনে করো আমার L ইজ ইকুয়াল টু যদি 1 সেন্টিমিটার হয় আর A ইজ ইকুয়াল টু যদি আমার 1 সেন্টিমিটার স্কোয়ার হয়, তাহলে আমি কাপ্পা ইজ ইকুয়াল টু কি বলতে পারি? 1/r। অর্থাৎ আমি যদি এইরকম কোনো একটা পরিবাহী পাই, ধরো আমি এরকম একটা পরিবাহী পেয়েছি, এটা জাস্ট পরিবাহী, আমি একটু চওড়া করে আঁকলাম জাস্ট এটা বোঝানোর জন্য। এই পরিবাহীটার দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 1 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে তুমি এই পরিবাহীর মধ্যে দিয়ে যদি তড়িৎ পরিবহন করো, তাহলে যে পরিমাণ
তড়িৎ পরিবহন করতে পারবে বা যে পরিমাণ কন্ডাক্টেন্স ওর হবে সেই কন্ডাক্টেন্সটাকেই কিন্তু আমরা বলতে পারবো স্পেসিফিক কন্ডাক্টেন্স। কেন? কারণ দেখো তুমি যখন এদিক দিয়ে ইলেকট্রিসিটি পাস করাচ্ছ কতটা দৈর্ঘ্য অতিক্রম করছে, 1 সেন্টিমিটার, মানে ও তো এই ওয়াল থেকে ঢুকে ওই ওয়াল দিয়ে বেরোবে, তার মানে ওই ডিসটেন্সটা কভার করছে অর্থাৎ 1 সেন্টিমিটার। এবার ও এই যে পরিবাহীর যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এইটা যদি 1 হয়, এইটা যদি 1 হয়, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা এরিয়া অফ ক্রস সেকশন কত হবে? 1 × 1 দ্যাট ইজ 1 স্কয়ার, তাই তো 1 সেন্টিমিটার স্কয়ার অ্যাকচুয়ালি। তাহলে তার মানে দেখো আমি যদি এইরকম একটা ঘনকাকার বা এইরকম একটা কিউবিক মানে কিউবিক কন্ডাক্টর বা কিউবিক পরিবাহীকে কনসিডার করি যার দৈর্ঘ্য হচ্ছে 1 সেন্টিমিটার, যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 1 সেন্টিমিটার স্কয়ার, তাহলে সেই পরিবাহীর যে পরিবাহিতা হবে সেটাকেই আমরা বলতে পারবো স্পেসিফিক কন্ডাক্টেন্স অথবা আপেক্ষিক পরিবাহিতা। কেন স্পেসিফিক বলছি? যেহেতু পরিবাহীর দৈর্ঘ্যটাকে স্পেসিফিক্যালি 1 ধরেছি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটাকে 1 সেন্টিমিটার স্কয়ার কনসিডার করেছি, যেহেতু স্পেসিফিক্যালি আমি লেন্থ আর এরিয়া অফ ক্রস সেকশনটাকে একদম নির্দিষ্ট করে দিয়েছি, সেই জন্য আমরা বলতে পারছি স্পেসিফিক কন্ডাক্টেন্স অথবা আপেক্ষিক পরিবাহিতা। ক্লিয়ার? তো এইবার একটা জিনিস তোমরা দেখো, মনে করো ধরো এই যে পরিবাহীটা আমার মানে এই যে পরিবাহীর কথাটা আমি চিন্তা করেছি, এর ভেতরে এই পরিবাহীটার আয়তন কত হবে? এটা তো একটা কিউব মানে ঘনক, ঘনকের আয়তন বার করার ফর্মুলা কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। মানে আমার এখানে দৈর্ঘ্য কত? 1, প্রস্থ কত? 1, উচ্চতা কত? 1, তাহলে আমার আয়তন কত হবে? 1 সেন্টিমিটার কিউব। তার মানে এই যে 1 সেন্টিমিটার কিউব আয়তনের একটা পরিবাহী, তার পরিবাহিতাটা বা তার কন্ডাক্টেন্সটাকেও আমি কাপ্পা বলতে পারি, তাই তো? মানে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে তুমি যদি চিন্তা করো তাহলে এই পরিবাহী বা এই কন্ডাক্টর বা এটা এই যে ঘনকটা যেটা আমরা কনসিডার করে নিয়েছি, যার দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 সেন্টিমিটার স্কয়ার, তার আয়তন তো 1 সেন্টিমিটার কিউব হবে। অবশ্যই কোনো কি বলবো দ্বিমত থাকার জায়গা নেই, কিছু কোনো ডাউট থাকার ব্যাপার নেই। তাহলে সেক্ষেত্রে এই কন্ডাক্টরটার পরিবাহিতা বা এই কন্ডাক্টরটার কন্ডাক্টেন্স যদি আমি কাপ্পা বলতে পারি, তাহলে পরোক্ষভাবে আমি বলতে পারি যে 1 সেন্টিমিটার কিউব আয়তনের কোনো একটা পরিবাহিতাই হচ্ছে কাপ্পা, তাই তো? তাহলে সুতরাং আমি বলতে পারি 1 সেন্টিমিটার কিউব আয়তনের পরিবাহিতা is equal to কাপ্পা, অথবা কন্ডাক্টেন্স অফ 1 সেন্টিমিটার কিউব ভলিউম is equal to কাপ্পা। ক্লিয়ার? তাহলে 1 সেন্টিমিটার কিউব আয়তনের কোনো একটা পরিবাহীর যে পরিবাহিতা হয় বা 1 সেন্টিমিটার কিউব ভলিউমের কোনো একটা কন্ডাক্টরের যে কন্ডাক্টেন্স হয় সেটাকেই আমরা বলতে পারি স্পেসিফিক কন্ডাক্টেন্স। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে কাপ্পার কাপ্পা রিলেটেড আরো একটা ইনফরমেশন আমি পেলাম, তোমরা পুরোটাই অবশ্য নোট ডাউন করছো। তো মাথায় রাখবে যে 1 সেন্টিমিটার কিউব কোনো আয়তনের বা 1 সেন্টিমিটার কিউব কোনো দ্রবণের বা 1 সেন্টিমিটার কিউব আয়তনের কোনো কিছুর পরিবাহিতাটাকে আমরা কিন্তু আপেক্ষিক পরিবাহিতা বা স্পেসিফিক কন্ডাক্টেন্স বলতে পারি। ওয়ান্স এগেইন আই রিপিট, 1 সেন্টিমিটার কিউব ভলিউমের কোনো একটা পরিবাহীর যে পরিবাহিতা হয় সেটাকে আমরা বলতে পারি ওই পরিবাহীর আপেক্ষিক পরিবাহিতা বা স্পেসিফিক কন্ডাক্টেন্স। ক্লিয়ার? নেক্সট আমি এই জায়গাটা একটু ক্লিন করছি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আপেক্ষিক পরিবাহিতা বা স্পেসিফিক কন্ডাক্টেন্স বলতে আমরা কি বুঝি। ওয়ান সেকেন্ড আমি বলে দিচ্ছি একটু, জাস্ট আমার অভ্যেস। 1 সেন্টিমিটার দৈর্ঘ্য, 1 সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে 1 সেন্টিমিটার স্কয়ার এরিয়া অফ ক্রস সেকশন, এরকম কোন কন্ডাক্টরের যে কন্ডাক্টেন্স সেটাই হচ্ছে আমাদের স্পেসিফিক কন্ডাক্টেন্স। পরোক্ষভাবে 1 সেন্টিমিটার কিউব আয়তনের কোন একটা পরিবাহীর যে পরিবাহিতা হয় সেটাকেই আমরা বলি হচ্ছে স্পেসিফিক কন্ডাক্টেন্স বা আপেক্ষিক পরিবাহিতা। ক্লিয়ার? মুচ্ছি। নেক্সট তাহলে এই যে আমাদের সমীকরণ, এই সমীকরণে বেসিক্যালি এই যে আমাদের L/A, এই L/A টার একটা স্পেসিফিক নাম আছে। এই L/A টাকে আমরা বলি হচ্ছে কোষ
ধ্রুবক অথবা সেল কনস্ট্যান্ট। কেন আমরা সেল কনস্ট্যান্ট বলি এটাকে? বেসিক্যালি কোনো একটা সেলের ক্ষেত্রে এই এল আর এটা কি রিপ্রেজেন্ট করে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। মনে করো, ধরো এটা আমার একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ রয়েছে, এখানে আমার দুটো তড়িৎদ্বার, এইটা হলো আমার একটা তড়িৎদ্বার মানে একটা ইলেকট্রোড, এইটা হলো আমার একটা ইলেকট্রোড। ক্লিয়ার? এবার এই দ্রবণের ক্ষেত্রে এল মানে হচ্ছে বেসিক্যালি এই দুটো তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব। যখন আমরা কোন একটা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের ক্ষেত্রে পরিবাহিতাটা মাপতে যাব, তখন তো আর আমি তারের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা দেখবো না, বা তখন তো আমি একটা মেটালিক পরিবাহী বা মেটালিক কন্ডাক্টরের মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে আমি দেখবো না। সেক্ষেত্রে তো আমি দেখবো যে এই সলিউশনের মধ্যে দিয়ে কতটা তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই সলিউশনের মধ্যে দিয়ে কতটা ইলেকট্রিসিটি পাস করছে সেইটা আমি দেখবো। সেক্ষেত্রে সবসময় তোমরা মাথায় রাখবে এল হচ্ছে ওই মানে ওই কোষের মধ্যে যে দুটো তড়িৎদ্বার আছে সেই দুটো তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এই যে দুটো তড়িৎদ্বার, এই দুটো তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমার এল। ওকে, এন্ড হোয়াট ইজ এ? এটা আমাদের কি? তাহলে এটা হচ্ছে এই যে ধরো আমাদের তড়িৎদ্বারগুলো, এই তড়িৎদ্বারের তো একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, এই যে তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এইটা হচ্ছে আমাদের এ। ঠিক আছে, তাহলে আমাদের এল ইজ ইকুয়াল টু কি? বেসিক্যালি ডিসটেন্স বিটুইন টু ইলেকট্রোডস, বাংলায় হচ্ছে দুটি তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব। ক্লিয়ার? এবং এ ইজ ইকুয়াল টু কি? এ ইজ ইকুয়াল টু হচ্ছে তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ইংরেজিতে তোমরা লিখবে যে এরিয়া অফ ক্রস সেকশন অফ দ্য ইলেকট্রোড। ক্লিয়ার? এবং তাহলে দেখো, মনে করো এই যে আমার একটা কোষ আমি নিয়েছি, ঠিক আছে, তো এই কোষের ক্ষেত্রে আমার এখানে একটা তড়িৎদ্বার আছে, এখানে একটা তড়িৎদ্বার আছে। এবার এই কোষের মধ্যে প্রথমে আমি NaCl দ্রবণের পরিবাহিতা মাপলাম, মেপে নিলাম, মিটে গেল। সেলটাকে ধুয়ে টুয়ে নিয়ে আমি তার মধ্যে আবার জিঙ্ক সালফাইডের পরিবাহিতা মাপলাম, মেপে নিলাম। ধুয়ে টুয়ে নিয়ে তার মধ্যে আমি আবার পটাশিয়াম ক্লোরাইডের পরিবাহিতা মাপলাম। তাহলে এই যে মনে করো আমি NaCl এর পরিবাহিতা মাপছি, জিঙ্ক সালফাইডের পরিবাহিতা মাপছি, পটাশিয়াম ক্লোরাইডের পরিবাহিতা মাপছি, তাহলে এই যে আমি কন্ডাক্টেন্স গুলো মাপছি, এই প্রত্যেক তিনটে আলাদা আলাদা কম্পাউন্ডের কন্ডাক্টেন্স বা পরিবাহিতা মাপার ক্ষেত্রে আমার কমন কি আছে? আমার কমন আছে কিন্তু এই সেলটা। কমন কি আছে? এই দুটো সেলের মধ্যবর্তী দূরত্ব, দুটো তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব। যখন আমি NaCl মেপেছিলাম তখনও তড়িৎদ্বার দুটো L দূরত্বে ছিল, যখন আমি জিঙ্ক সালফাইড মেপেছি তখন ওরা L দূরত্বে ছিল, যখন আমি তোমার পটাশিয়াম ক্লোরাইড মেপেছি তখন ওরা L দূরত্বে ছিল। অর্থাৎ এই কোষের ক্ষেত্রে এই যে দুটো তড়িৎদ্বারের মধ্যবর্তী ধ্রুবক, একটা নির্দিষ্ট কোষের ক্ষেত্রে একটা নির্দিষ্ট কোষের ক্ষেত্রে এই যে আমার দুটো তড়িৎদ্বারের মধ্যবর্তী দৈর্ঘ্য, এটা কিন্তু ধ্রুবক একটা নির্দিষ্ট কোষের ক্ষেত্রে। তুমি যদি আবার অন্য কোষ নাও তখন ওটা পাল্টে যাবে, আবার অন্য কোষ নাও তখন আবার পাল্টে যাবে, কিন্তু এই ডেফিনাইট কোষটার ক্ষেত্রে এই মানে এই দুটো ইলেকট্রনের মধ্যে দূরত্বটা কিন্তু কনস্ট্যান্ট। ঠিক সিমিলারলি তোমার এই যে তড়িৎদ্বারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলগুলো, এই তড়িৎদ্বারটা নিয়েই তো তুমি NaCl মেপেছো, জিঙ্ক সালফাইড মেপেছো, পটাশিয়াম ক্লোরাইড মেপেছো। তাহলে এর যে এই যে মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে এই যে এরিয়া অফ ক্রস সেকশন, এটা তো আমার প্রত্যেকটা বেলাতেই সেম ছিল, প্রত্যেকটা বেলাতেই এটা কনস্ট্যান্ট, কারণ প্রত্যেকটা বেলাতে আমি এই ইলেকট্রোডগুলোকেই নিয়ে করছি। ক্লিয়ার? দ্যাট ইজ ওয়াই এই যে আমাদের এল আর এই এ, এই দুটোই যেহেতু আমাদের কনস্ট্যান্ট থাকে অবশ্যই কিন্তু একটা নির্দিষ্ট কোষের ক্ষেত্রে, সেই জন্য আমরা এই সেল মানে এই পুরো অনুপাতটাকে বলি হচ্ছে সেল কনস্ট্যান্ট অথবা কোষ ধ্রুবক। কি বলি? সেল কনস্ট্যান্ট অথবা কোষ ধ্রুবক। ক্লিয়ার? নেক্সট ক্লিন করছি। এবার যেটা বলবো সেটা হচ্ছে ইউনিট অফ সেল কনস্ট্যান্ট। তাহলে দেখো সেল কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু আমার কি? L বাই A। অনেক জায়গায় এটাকে G দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। G মানে হচ্ছে সেল কনস্ট্যান্ট অ্যাকচুয়ালি। ক্লিয়ার? অনেক জায়গায় এটাকে G দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, তোমরা জিটাও জেনে রাখো। তাহলে আমার ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি কি হচ্ছে?
ওপরেরটা যদি সেন্টিমিটার হয় নিচেরটা যদি সেন্টিমিটার স্কোয়ার হয় তাহলে আমার কি হয়ে যাচ্ছে সেন্টিমিটার ইনভার্স। সেন্টিমিটার ইনভার্স মানে অবশ্যই এটা সিজিএস এ, আর এসআই তে তাহলে অটোমেটিক্যালি কি হয়ে যাবে আমার মিটার ইনভার্স। তাহলে আমার সেল কনস্ট্যান্টের ইউনিট অ্যাকচুয়ালি কি, সেল কনস্ট্যান্টের ইউনিট হচ্ছে সেন্টিমিটার ইনভার্স ইন সিজিএস ইউনিট, আর এসআই ইউনিটে কি হয়ে যাবে মিটার ইনভার্স। ক্লিয়ার, বোঝা গেল? নেক্সট আমরা চলে আসবো, ক্লিন করছি, specific conductance and concentration of a solution। মানে গাঢ়ত্বের ওপর কোনো একটা দ্রবণের গাঢ়ত্বের ওপর সেই দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা বা স্পেসিফিক কন্ডাক্টেন্স কিভাবে নির্ভর করে, কিভাবে ডিপেন্ড করে কোনো একটা দ্রবণের গাঢ়ত্বের ওপর সেই দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা, সেটা আমরা দেখব। দেখো তাহলে খুব সিম্পল ব্যাপারটা আমি খুব পরিষ্কারভাবে তোমাদের বলছি, একটু আগে আমি বলেছি তাহলে পরিবাহিতাটা কিসের উপর ডিপেন্ড করে, নাম্বার অফ আয়ন্স এর উপর। নাম্বার অফ আয়ন্স অর্থাৎ এই যে তড়িৎটা যে পরিবহন করে নিয়ে যাবে সেই নাম্বার অফ আয়ন্স যত বেশি হবে পরিবাহিতা তত বেশি হবে। ভেরি ইজি। তাহলে মনে করো কনসেন্ট্রেশন ইনক্রিজ করলে কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব বৃদ্ধি করলে কি হবে, মনে করো ধরো আমার এইটা হচ্ছে একটা পার্টিকুলার সলিউশনের একটা নির্দিষ্ট অংশ, এখানে আমার দুটো আয়ন ছিল, এবার তুমি কি করলে এই দ্রবণটার তুমি গাঢ়ত্ব বাড়িয়ে দিলে। গাঢ়ত্ব বাড়িয়ে দেওয়া মানে কি, তোমাকে ডেফিনেটলি কোনো একটা পদার্থ বা সেই তড়িৎদ্বার মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা ওর মধ্যে অ্যাড করতে হবে। তাহলে যখনই তুমি গাঢ়ত্ব বৃদ্ধি করবে তখন তুমি কি দেখতে পাবে, এতক্ষণ তোমার এইটুকু জায়গার মধ্যে দুটো আয়ন ছিল, এবার যে মুহূর্তে তুমি গাঢ়ত্ব বৃদ্ধি করলে ওই জায়গাটুকুর মধ্যেই তোমার নাম্বার অফ আয়ন কি হলো, খানিকটা বৃদ্ধি পেলো, দুটো তিনটে একটা কিছু হলেও বৃদ্ধি পেলো। তাহলে আগে একটা নির্দিষ্ট আয়তনে আয়নের সংখ্যা যা ছিল এখন সেই নির্দিষ্ট আয়তনে আয়নের সংখ্যা কি হয়ে গেছে বেড়ে গেছে। তাহলে আমরা কি বলতে পারছি, যখনই আমরা কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের গাঢ়ত্বটাকে বৃদ্ধি করছি, ওয়ান্স এগেন আবার বলছি, যখনই আমরা কোনো একটা ইলেকট্রোলাইট সলিউশনের কনসেন্ট্রেশনটাকে ইনক্রিজ করছি তখন কি হচ্ছে, একটা ডেফিনাইট ভলিউমে নাম্বার অফ আয়নস মানে একটা নির্দিষ্ট আয়তনে সেই দ্রবণটার একটা নির্দিষ্ট আয়তনে আয়নের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যেহেতু সেই দ্রবণটার একটা নির্দিষ্ট আয়তনে আয়নের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার ফলে আমরা কি দেখতে পাবো, ওর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বা তড়িৎ পরিবহন ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ গাঢ়ত্ব বৃদ্ধি করার আগে এই নির্দিষ্ট আয়তনে দুটো আয়নই কিন্তু তড়িৎ পরিবহন করতে পারছিল। যে মুহূর্তে তুমি এখন গাঢ়ত্ব বৃদ্ধি করেছো তখন আমি দেখতে পাচ্ছি যে 1 2 3 4 5, তাহলে আগে আমার বৃদ্ধি মানে তড়িৎ পরিবহন করছিল দুজন, এখন আমার টোটাল তড়িৎ পরিবহন করছে কজন, ওই নির্দিষ্ট আয়তনে 7 জন। তাহলে দুজন যে পরিমাণ তড়িৎ পরিবহন করতে পারবে 7 জন কি পারবে, ডেফিনেটলি তার থেকে বেশি পারবে। অর্থাৎ আমি কি দেখতে পাচ্ছি, কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব বৃদ্ধি করলে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা বা স্পেসিফিক কন্ডাক্টেন্স কিন্তু বৃদ্ধি পায়। কি বললাম বোঝা গেল? once again I repeat, with the increase in the concentration of an electrolyte solution, with the increase in the concentration of an electrolyte solution, the number of ions in a unit volume increases and the specific conductance of that solution increases। মানে যত তুমি কনসেন্ট্রেশন বাড়াচ্ছ একটা ডেফিনাইট ভলিউমে একটা নির্দিষ্ট আয়তনে আয়নের সংখ্যা অর্থাৎ ক্যাটায়ন অ্যানায়নের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, আপেক্ষিক পরিবাহিতা বা স্পেসিফিক কন্ডাক্টেন্সের মান বৃদ্ধি পাচ্ছে। কি বললাম বোঝা গেল? একই রকম ভাবে আমি যদি 2 নম্বরে চলে আসি, কনসেন্ট্রেশন ডিক্রিজ করলে, আচ্ছা বলে দিই আগে, কনসেন্ট্রেশন ডিক্রিজ করলে
কনসেন্ট্রেশন ডিক্রিজ করলে কি হবে? একই রকম ভাবে কনসেন্ট্রেশন ডিক্রিজ করা মানে তুমি ডাইলুট করছো, অর্থাৎ ডাইলুশন করছো সলিউশনটা। তার মানে কি, তুমি মনে করো ধরো তোমার এই ডেফিনাইট ভলিউমে এতক্ষণ দুটো আয়ন ছিল, ঠিক আছে? এবার যখনই তুমি ওটাকে ডাইলুট করে দিয়েছো, মানে ডেফিনাইট আয়তনের মধ্যে দুটো আয়ন ছিল, যখনই তুমি ওটাকে ডাইলুট করে দিয়েছো এই আয়তনটা বেড়ে যাবে। আগে যে আয়তনটা ছিল তোমার এইটুকু, এখন তুমি তো লঘু করে দিয়েছো, মানে জল যোগ করে দিয়েছো, তার ফলে কি হবে? আয়তনটা বেড়ে যাবে। তাহলে মনে করো এইটুকু থেকে আয়তনটা বেড়ে হয়ে গেল আমার এইটা। তাহলে যে মুহূর্তে তোমার আয়তনটা বেড়ে গেল সেই মুহূর্তে তোমার এতক্ষণ এইটুকু ভলিউমের মধ্যে দুটো আয়ন তড়িৎ পরিবহন করতে পারছিল, এখন এতটা জায়গায় দুটো আয়নকে তড়িৎ পরিবহন করতে পারবে, তার তড়িৎ পরিবহন করতে হবে, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে হবে। তার মানে ডেফিনেটলি এইটুকু জায়গায় দুটো আয়ন যে পরিমাণ তড়িৎ পরিবহন করতে পারবে, এইটুকু জায়গায় দুটো আয়ন অতটা তড়িৎ পরিবহন করতে পারবে না। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, যত আমি গাঢ়ত্ব কমিয়ে দিচ্ছি বা যত আমি সলিউশনটাকে ডাইলুট করে দিচ্ছি, তত আমার স্পেসিফিক কন্ডাক্টেন্স বা আপেক্ষিক পরিবাহিতার মান হ্রাস পাচ্ছে। কি বললাম বোঝা গেল? তাহলে উইথ ডিক্রিজ in the concentration of an electrolyte solution, the specific conductance of that solution decreases as the number of ions per unit volume decreases. Clear? বোঝা গেল? নেক্সট, আচ্ছা আমি আরেকটা কথা এখানে একটু বলে দিই। আমরা এখানে এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের কথা বলছিলাম, প্রথম থেকে আমি তড়িৎ বিশ্লেষ্য বলেই আসছি, সেক্ষেত্রে আমাদের কিন্তু মাথায় রাখতে হবে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দু রকমের হয়। একটা হচ্ছে তোমার তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা স্ট্রং ইলেকট্রোলাইট, আরেকটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা উইক ইলেকট্রোলাইট। তাহলে দু রকমের তড়িৎ বিশ্লেষ্য পদার্থের ক্ষেত্রে, অর্থাৎ স্ট্রং এবং উইক দু রকমের ইলেকট্রোলাইটের ক্ষেত্রেই কিন্তু আমাদের কনসেন্ট্রেশন বাড়ালে স্পেসিফিক কন্ডাক্টেন্স বাড়ে, কনসেন্ট্রেশন কমালে স্পেসিফিক কন্ডাক্টেন্স কমে। আমি এখানে একটু লিখে রাখছি, স্পেসিফিক কন্ডাক্টেন্স বাড়ে, আর এখানে আমি লিখে রাখছি স্পেসিফিক কন্ডাক্টেন্স কমে। ক্লিয়ার? আশা করি সবার ক্লিয়ার হয়েছে। তারপরেও যদি কোনো ডাউট থাকে তোমাদের কোনো হেজিটেশন করার দরকার নেই, যতবার আমাকে জিজ্ঞাসা করবে আমি চেষ্টা করবো তোমাদের সাহায্য করার। নেক্সট পরের টপিকে আমরা যাব, আশা করি এই অবধি তোমাদের ক্লিয়ার। আচ্ছা নেক্সট আমরা এরপরে যে জায়গায় আসবো সেটা হচ্ছে মোলার পরিবাহিতা বা মোলার কন্ডাক্টেন্স। অ্যানাদার ইম্পর্টেন্ট মানে পার্ট, অ্যানাদার ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং জায়গা। দেখো আমি বলছি মোলার কন্ডাক্টেন্স, ক্লিন করছি। মোলার কন্ডাক্টেন্স, মোলার কন্ডাক্টেন্স আমরা কাকে বলি? মোলার কন্ডাক্টেন্স বলতে খুব সিম্পলি যেটা আমরা বুঝি, আমি বোঝানোর আগে একটু স্টেটমেন্টটা বলে নিই যে হোয়াট ইজ মোলার কন্ডাক্টেন্স। মোলার কন্ডাক্টেন্স বলতে আমরা বুঝি কোনো একটা দ্রবণে বা কোনো একটা সলিউশনে যদি আমি 1 মোল বা 1 মোল অ্যামাউন্ট একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা একটা ইলেকট্রোলাইটকে ডিজলভ করে রাখি, তাহলে সেই দ্রবণের যে পরিবাহিতা হবে সেই পরিবাহিতাটাকে আমি বলবো হচ্ছে মোলার পরিবাহিতা, ওই পদার্থটা। ওয়ান্স এগেইন আই রিপিট, কোনো একটা দ্রবণে যদি আমি 1 মোল পরিমাণ, মানে কোনো একটা সলিউশনে যদি আমি 1 মোল একটা ইলেকট্রোলাইট বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে দ্রবীভূত করে রাখি, তাহলে সেই দ্রবণটার যে তড়িৎ পরিবাহিতা বা সেই দ্রবণটা যে তড়িৎ পরিবহন করবে সেইটাকেই আমরা বলবো হচ্ছে মোলার পরিবাহিতা, অর্থাৎ অথবা মোলার কন্ডাক্টেন্স। ক্লিয়ার? তাহলে মোলার কন্ডাক্টেন্স মিন্স the conductance of a solution that consists of 1 mole of an electrolyte, মানে 1 মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত আছে এই রকম কোন একটা দ্রবণের যে পরিবাহিতা সেটাই হলো মোলার পরিবাহিতা, ওই পদার্থটা। ওকে ক্লিয়ার? তাহলে দেখো মনে করো আমি একটা কন্টেনার কনসিডার করছি বা একটা
পরিবাহী কনসিডার করছি বা একটা কন্ডাক্টর কনসিডার করছি, এই পরিবাহীটার ভলিউম হচ্ছে ভি সেন্টিমিটার কিউব। এই যে কন্টেনারটা আমি কনসিডার করেছি, এই কন্টেনারটার ভলিউম হচ্ছে ভি সেন্টিমিটার কিউব, এবং এই কন্টেনারটার মধ্যে আমার বেসিক্যালি 1 মোল একটা ইলেকট্রোলাইট ডিসলভ করা আছে, 1 মোল একটা ইলেকট্রোলাইট ডিসলভ করা আছে। ক্লিয়ার? এইবার তাহলে এই তড়িৎ এর মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হতে পারবে সেটাই হয়ে যাবে আমার মোলার পরিবাহিতা, তাই তো? এবং এই মোলার কন্ডাক্টেন্সটাকে আমরা ল্যামডা এম দিয়ে রিপ্রেজেন্ট করি, ল্যামডা এম। দেখো ল্যামডাটাকে কিন্তু আমরা এইভাবে লিখবো না, এটা স্মল ল্যামডা, আমরা এইভাবে ল্যামডাটাকে লিখেছি ল্যামডা এম। ক্লিয়ার? তাহলে আমি যদি খুব সহজে বার করতে পারি যে এই যে সলিউশনটা আছে, অর্থাৎ এই যে ভি সেন্টিমিটার কিউব সলিউশন, এই ভি সেন্টিমিটার কিউব সলিউশনের পরিবাহিতা বা কন্ডাক্টেন্স কত, তাহলেই আমি বার করে ফেলতে পারবো যে মোলার পরিবাহিতা কি এই সলিউশনটা। তাহলে এইটা বার করতে গেলে আমাকে একটু আগে পড়ে নিয়েছি আমরা যে ইনফরমেশনটা, সেই ইনফরমেশনটা আবার একটু রিকল করতে হবে, একটু মনে করতে হবে। কি আমি একটু আগে তোমাদের বলে দিয়েছিলাম যে 1 সেন্টিমিটার কিউব আয়তনে পরিবাহিতাকে আমরা কি বলি? 1 সেন্টিমিটার কিউব আয়তনের পরিবাহিতা সমান সমান কি? কাপ্পা। জাস্ট একটু আগেই আমি পড়েছি। তাহলে ভি সেন্টিমিটার কিউব সলিউশনের আয়তন কত হবে? স্যার ভি সেন্টিমিটার কিউব সলিউশনের পরিবাহিতা কি হবে? কাপ্পা ইনটু ভি, তাই তো? তাই তো? এবার দেখো এই যে ভি সেন্টিমিটার কিউব সলিউশন, এই সলিউশনের মধ্যেই তো আমার 1 মোল ইলেকট্রোলাইট দ্রবীভূত আছে, যেটা আমি ধরে নিয়েছি। আর মোলার পরিবাহিতা মানে কি? মোলার পরিবাহিতা মানে 1 মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত আছে এইরকম কোনো একটা দ্রবণের পরিবাহিতা। অর্থাৎ 1 মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত আছে কত আয়তনে? ভি সেন্টিমিটার কিউব আয়তনে। তাহলে এই ভি সেন্টিমিটার কিউব আয়তনের যেটা আমার কন্ডাক্টেন্স হবে, ভি সেন্টিমিটার কিউব ভলিউমের যেটা আমার পরিবাহিতা হবে, সেটাই হবে মোলার পরিবাহিতা। তাহলে আমি 1 সেন্টিমিটার কিউব ভলিউমের পরিবাহিতা কত? কাপ্পা। তাহলে ভি সেন্টিমিটার কিউব সলিউশনের পরিবাহিতা কত হবে? কাপ্পা ইনটু ভি। তাহলে এই যে মনে করো ভি সেন্টিমিটার কিউব সলিউশনের পরিবাহিতা বা কন্ডাক্টেন্স কাপ্পা ইনটু ভি, এটাকেই তো আমি বলতে পারবো মোলার পরিবাহিতা। দ্যাট ইজ মোলার পরিবাহিতা ইজ ইকুয়াল টু আমি কি পেয়ে গেলাম? কাপ্পা ইনটু ভি। ক্লিয়ার? once again আমি বলে দিচ্ছি মোলার পরিবাহিতা কাকে বলে? 1 মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বা 1 মোল কোনো একটা ইলেকট্রোলাইট ডিসলভড আছে এই রকম কোনো একটা সলিউশনের কন্ডাক্টেন্স বা পরিবাহিতাকে আমরা বলি হচ্ছে মোলার পরিবাহিতা। তাহলে আমি এখানে ধরে নিয়েছি একটা কন্টেনার যার ভলিউম হচ্ছে ভি সেন্টিমিটার কিউব, এবং সেই ভি সেন্টিমিটার কিউবের মধ্যে এই সলিউশনের মানে এই কন্টেনারটার মধ্যে 1 মোল যে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত আছে। তাহলে আমি যদি ভি সেন্টিমিটার কিউব সলিউশনের পরিবাহিতাটাকে মাপতে পারি, তাহলে যদি আমি ভি সেন্টিমিটার কিউব সলিউশনের কন্ডাক্টেন্সটাকে মাপতে পারি, সেটাই হয়ে যাবে আমার মোলার কন্ডাক্টেন্স, তাই তো? তাহলে দেখো আমি একটু আগেই পড়ে নিয়েছি যে 1 সেন্টিমিটার কিউব সলিউশনের কোনো একটা পরিবাহিতাকে আমরা বলি হচ্ছে কাপ্পা। তাহলে ভি সেন্টিমিটার কিউব সলিউশনের কত হবে? কাপ্পা ইনটু ভি। তার মানে এই কাপ্পা ইনটু ভিটাই হচ্ছে আমার মোলার পরিবাহিতা। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি কোনো অসুবিধা নেই। এবার আমি এই ইকুয়েশনটাকে একটু মডিফাই করব। কিভাবে করব দেখো, তো এই জায়গাটা আমি ক্লিন করছি। দেখো মোলারিটি, মোলারিটি বলতে আমরা বেসিক্যালি কি বুঝি? মোলারিটি হচ্ছে গাঢ়ত্বের একক, মানে ইউনিট অফ কনসেন্ট্রেশন। মোলারিটি কাকে বলে? 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে বা সলিউশনে যদি 1 মোল সলিউট থাকে, 1000 সেন্টিমিটার কিউব সলিউশনে যদি 1 মোল দ্রবীভূত থাকে বা 1 মোল কোন একটা পদার্থ দ্রবীভূত থাকে, তাহলে আমরা সেই পদার্থের গাঢ়ত্বকে বলতে পারবো 1 মোলার।
মানে মোলারিটি বলতে আমরা কি বুঝি, খুব পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করো। 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে যদি 1 মোল কোনো একটা দ্রাবক বা কোনো একটা দ্রাব পদার্থ দ্রবীভূত থাকে, তাহলে সেই দ্রবণের মোলারিটি হবে 1। ওয়ান্স এগেইন, 1000 সেন্টিমিটার কিউব সলিউশনে যদি 1 মোল কোনো একটা সলিউট ডিজলভড থাকে, তাহলে সেই সলিউশনের মোলারিটি কত হবে? 1। তাই তো? তাহলে 1000 সেন্টিমিটার কিউব সলিউশনে যদি x মোল কোনো দ্রাব দ্রবীভূত থাকে, তাহলে সেই দ্রবণের মোলারিটি কত হবে? x। 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে যদি আমার y মোল দ্রাব দ্রবীভূত থাকে, তাহলে সেই দ্রবণের মোলারিটি কত হবে? y। তার মানে বেসিক্যালি মোলারিটি বলতে আমরা কি বুঝি? মোলারিটি মানে হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে কত মোল দ্রাব দ্রবীভূত আছে। ক্লিয়ার? তাহলে আমরা একটা জিনিস দেখছি যে তাহলে আমার এই যে সলিউশনটার আমি কথা বলছি, সেই সলিউশনটার আয়তন আমার কত? v সেন্টিমিটার কিউব, তাই তো? তাহলে v সেন্টিমিটার কিউবে বেসিক্যালি আমার কতটা দ্রবীভূত আছে? 1 মোল। এটা আমার ইনফরমেশন, এটা তোমরা মাথায় রাখার চেষ্টা করো। আমি মোলারিটি ডেফিনেশনটা 1 সেকেন্ড চলে আসছি, যে 1000 সেন্টিমিটার কিউব সলিউশনে যত মোল দ্রবীভূত থাকছে। ওকে, তাহলে আমি এই জায়গাটা একটু ক্লিন করছি। এটা মনে করো আমি একটা সলিউশন কনসিডার করছি যেখানে যেখানে আমার n মোল দ্রাব আছে এবং কততে আছে? v সেন্টিমিটার কিউবে আছে, v সেন্টিমিটার কিউব দ্রবণে আছে। তাহলে আমাকে মোলারিটি বার করতে হলে 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে কত থাকবে সেটা বার করে নিতে হবে, তাই তো? তাহলে আমি যদি খুব সিম্পলি দেখি যে v সেন্টিমিটার কিউব সলিউশনে আছে কত? n মোল। তাহলে 1 সেন্টিমিটার কিউব সলিউশনে আছে কত? n/v মোল। তাহলে 1000 সেন্টিমিটার কিউব সলিউশনে আছে কত? n/v ইনটু 1000, হ্যাঁ কি না? তাহলে আমার কোনো একটা দ্রবণে যদি n মোল দ্রাব দ্রবীভূত থাকে, অর্থাৎ কোনো একটা সলিউশনে যদি n মোল সলিউট থাকে এবং সেই সলিউশনের ভলিউম যদি আমার v সেন্টিমিটার কিউব হয়, তাহলে তার মোলারিটি কত হয়ে যাবে? n ইনটু 1000/v। কি বললাম বোঝা গেল? ওয়ান্স এগেইন আই রিপিট, মোলারিটি বলতে আমরা কি বুঝি? 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে যত মোল দ্রাবক, যত মোল সলিউট ডিজলভ থাকবে, সেই নাম্বার অফ মোলটাকে আমরা বলি হচ্ছে ওই দ্রবণের মোলারিটি। তাহলে মনে করো আমাকে যেটা প্রশ্নে দেওয়া আছে, মানে যেটা আমি ধরে নিয়েছি, সেটা হচ্ছে n মোল দ্রাব দ্রবীভূত আছে কতটা দ্রবণে? v সেন্টিমিটার কিউব দ্রবণে, তাই তো? তাহলে আমার v সেন্টিমিটার কিউব দ্রবণে আছে n মোল। তাহলে 1 সেন্টিমিটার কিউব দ্রবণে কত থাকবে? n/v। তাহলে 1000 সেন্টিমিটার কিউব দ্রবণে অ্যাকচুয়ালি কত থাকবে? n/v ইনটু 1000। তাহলে 1000 সেন্টিমিটার কিউবে যত মোল থাকে সেটাই তো মোলারিটি, তাই তো? তাহলে আমরা মোলারিটি ইজ ইকুয়াল টু, এই জায়গাটা আমি ক্লিন করছি। তাহলে দেখো আমি মোলারিটি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো n ইনটু 1000/v লিখতে পারছি, তাই তো? এইবার আমি যখন মোলার কন্ডাক্টেন্সকে ডিফাইন করছি, তখন আমার নাম্বার অফ মোল কত? 1। কারণ মোলার কন্ডাক্টেন্স বা মোলার পরিবাহিতার সংজ্ঞাতেই বলা আছে যে 1 মোল কোন একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণের পরিবাহিতা। তাহলে সেক্ষেত্রে আমি যদি n এর ভ্যালুটা 1 বসাই, আমার কি হয়ে যাচ্ছে? m ইজ ইকুয়াল টু 1000/v, অথবা v ইজ ইকুয়াল টু আমার কি হয়ে যাচ্ছে? 1000/মোলারিটি। ক্লিয়ার? এখানে এই mটা কিন্তু মোলারিটি। ওকে, তাহলে তোমরা এই রিলেশনটা কিন্তু মনে রেখে দাও যে v সেন্টিমিটার কিউব দ্রবণে যদি 1 মোল দ্রাব দ্রবীভূত থাকে, তাহলে সেক্ষেত্রে মোলারিটির সঙ্গে রিলেশন কি বেরোচ্ছে? v ইজ ইকুয়াল টু 1000/মোলারিটি। এবার এই ভিটাকে আমি ওই ল্যামডার এক্সপ্রেশনে বসাবো। তাহলে দেখো আমি একটু আগেই ল্যামডা m মানে মোলার পরিবাহিতা ইজ ইকুয়াল টু কি লিখেছি? ল্যামডা m মানে মোলার পরিবাহিতা ইজ ইকুয়াল টু লিখেছি কাপ্পা ইনটু v।
আর v ইজ ইকুয়াল টু আমি কি বার করলাম, v ইজ ইকুয়াল টু আমি বার করলাম 1000 বাই মোলারিটি। তাহলে আমার মোলার পরিবাহিতার সমীকরণ কিন্তু মডিফাইড ইকুয়েশন কিন্তু আমরা বার করলাম যে ল্যামডা m ইজ ইকুয়াল টু কাপ্পা ইনটু 1000 বাই মোলারিটি, যেখানে মোলারিটি মানে হচ্ছে দ্রবণের গাঢ়ত্ব। এবার যদি তোমাকে আমি বলে দিই যে ধরো তোমাকে আমি বলে দিলাম 0.01 মোলার NaOH সলিউশন তোমাকে দিয়ে দেওয়া হলো, দিয়ে সেটার কাপ্পাটা বলে দেওয়া হলো, বললো ল্যামডাটা বার করো, তখন তুমি বার করতে পারবে। কারণ তোমাকে বলা আছে, মনে করো এই দ্রবণের কাপ্পা বলা আছে 5 সেম, তোমাকে বললো ল্যামডাটা ক্যালকুলেট করো, তখন তুমি কি করবে, তুমি জানো যে ল্যামডা ইজ ইকুয়াল টু কাপ্পা ইনটু 1000 বাই মোলারিটি। তাহলে তুমি কি করছো, মোলারিটির জায়গায় 0.01 বসাচ্ছ, কাপ্পার জায়গায় 5 বসাচ্ছ, বসিয়ে ক্যালকুলেটরে ক্যালকুলেট করে ল্যামডা বার করছো। এই ধরনের অঙ্কে আমরা পরের দিনে আসবো, আজকে আমি আসছি না। তাহলে ওয়ান্স এগেইন আই রিপিট, হোয়াট ইজ মোলার কন্ডাক্টেন্স বা মোলার পরিবাহিতা বলতে আমরা কি বুঝি, কোনো একটা দ্রবণ যদি 1 মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত আছে, 1 মোল তড়িৎ বিশ্লেষ্য পদার্থ দ্রবীভূত আছে, এইরূপ কোনো একটা দ্রবণের পরিবাহিতাকে আমরা বলি হচ্ছে মোলার পরিবাহিতা। ওয়ান্স এগেইন আবার বলছি, 1 মোল ইলেকট্রোলাইট ডিজলভড আছে, এই রকম কোনো একটা সলিউশনের কন্ডাক্টেন্সকে আমরা বলি হচ্ছে মোলার কন্ডাক্টেন্স। এবং ফ্রম দ্য ডেফিনেশন অফ মোলারিটি, মানে মোলারিটির সংজ্ঞা অনুযায়ী আমরা প্রমাণ করে দেখালাম যে যদি 1 মোল কোনো একটা পদার্থ দ্রবীভূত থাকে কোনো ভি সেন্টিমিটার কিউব দ্রবণের মধ্যে, তাহলে সেক্ষেত্রে মোলারিটির সঙ্গে তার রিলেশন কি হয়ে যায়, ভি ইজ ইকুয়াল টু 1000 বাই মোলারিটি। তাহলে আমি কি করলাম, এই ভি এর ভ্যালুটা জাস্ট এই কাপ্পা ইনটু ভি তে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমরা এই এক্সপ্রেশনটা কিন্তু পেয়ে গেলাম। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সট ক্লিন করছি। তাহলে আমি কিসে চলে আসব, আমি চলে আসবো হচ্ছে ইউনিট অফ ল্যামডা এম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ল্যামডা এম ইজ ইকুয়াল টু আমার কি, কাপ্পা ইনটু 1000 বাই মোলারিটি, তাই তো? তাহলে কাপ্পার ইউনিট কি, ওহম ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স। আর এই 1000 মানে কি, 1000 সেন্টিমিটার কিউব তুমি নিয়েছিলে, তাহলে 1000 এর ইউনিট আছে তো সেন্টিমিটার কিউব, তাই তো? আর এম মানে হচ্ছে মোল, তাহলে এম এর ইউনিট যদি তোমার নিচে মোল থাকে, তুমি উপরে একটা মোল ইনভার্স করে দিতে পারো। ক্লিয়ার? মোলারিটি মানে এই এমটার একটা ইউনিট ছিল মোল, তোমরা জাস্ট আগেরটা দেখো, এম এর ইউনিট মোল ছিল আর 1000 এর ইউনিট ছিল সেন্টিমিটার কিউব, তাই তো? তাহলে আমার আলটিমেট ইউনিটটা গিয়ে কি দাঁড়াচ্ছে, ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। দিস ইজ দ্য ইউনিট অফ মোলার কন্ডাক্টেন্স বা মোলার পরিবাহিতার একক হলো এটা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা আজকের ক্লাস এখানেই শেষ করব। এর পরের ক্লাসে আমরা তুল্যাঙ্ক পরিবাহিতা মানে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স পড়বো। তার জন্য তোমাদের মোলার কন্ডাক্টেন্সটা কিন্তু ভালো করে পড়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু মোলার কন্ডাক্টেন্সটা খুব ভালো করে পড়বে। যদি কোনো অসুবিধা হয় আমাকে বলো, আমি পরের ক্লাসে তাহলে আবার বা আমি তোমাদের প্রত্যেককে ফোন করে হোক, যেভাবেই হোক সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আরেকটা যেটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে যে এর পরের ক্লাসে আমরা ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স পড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখব যে যখন আমরা কন্ডাক্টেন্সটা পরিমাপ করি, মানে কোনো একটা সলিউশনের কন্ডাক্টেন্স যখন আমরা ডিটারমাইন করি, তখন আমরা কি ধরনের কারেন্ট ব্যবহার করি, এসি কারেন্ট ব্যবহার করি না ডিসি কারেন্ট ব্যবহার করি, এই ধরনের বিষয়গুলোতে আমরা পরের ক্লাসে আসবো। তার সঙ্গে পরের ক্লাসে আমরা এই পরিবাহিতা বা এই রিলেটেড থিওরিটিক্যাল পোর্শনগুলো শেষ করব, করে নিউমেরিক্যালসে জাস্ট টাচ করব। ওকে, তাহলে আজকের ক্লাস এই অবধি শেষ। আমাদের মোলার পরিবাহিতার ইউনিট তাহলে কি হয়ে গেল, ওহম ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। ওকে, তাহলে আজকে আমরা এই অবধি রাখছি। তোমরা বাড়িতে এই পুরো বিষয়টা খুব ভালো করে পড়বে। কোনো অসুবিধা হলে আমাকে বলবে, পুরোটাই নোট ডাউন করবে। আজকের ক্লাসের জন্য কোনো নিউমেরিক্যালস কিছু হোমওয়ার্ক থাকবে না। তোমরা পুরো থিওরিটিক্যাল পোর্শনটা যতটা আজকের ক্লাসে হলো মাইনিউটলি একটু মন দিয়ে ভালো করে পড়ে নেবে। ক্লিয়ার? থ্যাংক ইউ।